হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস পড়বো বেসিক ম্যাথস ক্লাস 11-এর জন্য সেমিস্টার 1। সেটা হচ্ছে যে বেসিক্স অফ গ্রাফস, গ্রাফ সম্পর্কে ধারণা। তোমরা জানো যে উইথাউট গ্রাফস ফিজিক্স পড়া মোটামুটি মুশকিল, মোটামুটি ইম্পসিবল বলতে পারো। সবসময় দেখবে কোনো ফাংশন যখন আমরা এন্ড রেজাল্টে পৌঁছাই আমাদের সবসময় গ্রাফ আঁকতে দেয়। তোমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করলে গ্রাফ আঁকতে দেবে, যে কোনো একটা ভেলোসিটির সঙ্গে টাইমের একটা রিলেশন বের করলে গ্রাফ আঁকতে দেবে। তাহলে আমাদেরকে বেসিক গ্রাফ সম্পর্কে জানতেই হবে। উইথাউট নোয়িং গ্রাফ ইউ ক্যানট ডু ফিজিক্স। কখনো কখনো কি হয়, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য থিওরিটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য গ্রাফিক্যাল অ্যানালিসিস বেশ জরুরি হয়। এখন সমস্যা হচ্ছে যে কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের রয়েছে ক্লাস 11 এবং 12-এ, সেটা শিখতে এখনও তোমাদের দেরি আছে। তাই ফিজিক্সের যে বিষয়গুলো লাগবে, বিশেষ করে আমি যখন ওয়ান ডাইমেনশনাল মোশন শুরু করবো এরপরে, তখন কিন্তু গ্রাফিক্যাল অ্যানালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, এবং অবশ্যই ক্যালকুলাস। কিন্তু ক্যালকুলাসের আগে আমি গ্রাফসটা এই কারণেই পড়াচ্ছি, কারণ ক্যালকুলাসটা বুঝতে আমরা গ্রাফসটাকে একটু ইউজ করব। ওকে, তোমরা জানো, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আদারওয়াইজ তোমরা যদি চ্যানেলের রেগুলার ফলোয়ার হও তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের 11 এবং 12-এর কোর্স এবং যেই মেন নিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সবই এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জন্য কন্টেন্ট দিচ্ছি। তো বেসিক্যালি আমার কোর্সগুলো, সেটা 11-এর জন্য হোক বা 12-এর জন্য হোক, কোর্সগুলোতে আমি নিট এবং যেই যে পুরো সিলেবাস সেটাকে কভার করে দেওয়ার চেষ্টা করি। যে একটু আধটু টপিক্স বেঁচে থাকবে সেই টপিক্সগুলো আমি আলাদা ভিডিও বানিয়ে, আলাদা প্লেলিস্ট করে, আলাদা লেভেল বানিয়ে সেগুলো আমি করে দেবো। ওকে, তো আজকে আমরা বেসিক গ্রাফ সম্পর্কে পড়বো। স্পেশালি এটা হচ্ছে ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য। অবশ্যই যাদের বায়ো রয়েছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, যাদের ম্যাথামেটিক্স নেই তাদের জন্য এই ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, কারণ তাদের জন্য এটা পুরো থ্রু আউট তাদের 11 এবং 12 এটা কাজে লাগবে। 12-এর ক্ষেত্রে যারা মানে 11-12-এর দুটোর ক্ষেত্রে আমি বলছি, যারা মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে পড়ছে তাদের ক্ষেত্রে এগুলো পরে পরে জানবে। যারা এখন 11-এ পড়ছে, যারা 12-এ পড়ছে তারা তো অলরেডি এগুলো সম্পর্কে অনেকটাই জেনে ফেলেছে। তো আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব গ্রাফ সম্পর্কে। চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক আজকে। অবশ্যই তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে ক্লিক করবে যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। ওকে, চলো আমরা আজকে স্টার্ট করি। তো বেসিক্যালি প্রথম আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব গ্রাফ সম্পর্কে, সেটা হচ্ছে দেখো, গ্রাফিক্যাল অ্যানালিসিস তোমরা যে একদমই জানো না তা নয়। ক্লাস 10-এ তোমরা ম্যাথামেটিক্সে গ্রাফস এঁকেছিলে, ইন দ্য ফর্ম অফ ইকুয়ালিটি বলো, ইন দ্য ফর্ম অফ ইনইকুয়ালিটি বলো, গ্রাফস এঁকেছিলে। কিন্তু সেখানে যেটা মেন বিষয় ছিল সেটা হচ্ছে তোমরা শুধু স্ট্রেট লাইন এঁকেছিলে, শুধুমাত্র স্ট্রেট লাইন এঁকেছিলে। মানে তোমাদের কাছে এরকম ধরনের সমীকরণ থাকতো, সাপোজ আমি সমীকরণ বলছি 3x প্লাস 5y ইকুয়াল টু 2, এরকম একটা তোমাদের কাছে সমীকরণ আছে। তোমরা এইখান থেকে y ইকুয়াল টু বের করতে 2 মাইনাস 3x, তোমরা y ইকুয়াল টু বের করতে 2 মাইনাস 3x আপন 5, 2 মাইনাস 3x আপন 5 এরকম বের করতে y ইকুয়াল টু, তারপরে কি করতে, কতগুলো x এর মানের জন্য কতগুলো y এর মান পেতে। তো x0 হলে y কত, x1 হলে y কত, y কত, x2 হলে y কত, এরকম কতগুলো মান বের করতে। দিয়ে তোমরা কি করতে, তোমাদের যে গ্রাফিক্যাল যে তোমাদের গ্রাফ পেপারগুলো ছিল সেগুলোর উপরে তোমরা এরকম পয়েন্টগুলোকে পুট করতে, দিয়ে সেগুলো এরকম টেনে দিতে। তাই তো তোমরা এইটুকু গ্রাফ সম্পর্কে জানো। তো এই যে বিষয়টা তোমরা করতে, এইটা বেসিক্যালি তোমরা এইটা জেনে করতে যে এটা স্ট্রেট লাইনের সমীকরণ বলে। কেন, দেখো এইটা আসলে স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঘটনাটা তুমি বোঝো, তোমরা কি করতে বলো, এইখানে একটা পয়েন্ট নিতে, এইখানে একটা পয়েন্ট নিতে, এইখানে একটা পয়েন্ট নিতে, এইখানে একটা পয়েন্ট নিতে। তো সে তো বুঝলাম যে এই পয়েন্টগুলো সব ছেদ করবে, কিন্তু তুমি এইটা বুঝলে কি করে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি গ্রাফটা যখন যাচ্ছে তখন সোজাই যাবে। কেন, গ্রাফটা তো এরম এরম ভাবে যেতে পারতো, এরম এরম ভাবে যেতে পারতো, তবু তো ওই পয়েন্টগুলোকে ক্রস করছে। কিন্তু তোমরা এরকম গ্রাফটা আঁকতে না, তোমরা গ্রাফটা স্কেল বসিয়ে সোজা এঁকে দিতে। তার কারণ হচ্ছে তোমাদেরকে এটা বলাই ছিল যে এগুলো সব স্ট্রেট লাইন। এখানে আমরা পড়বো বেসিক্যালি যে এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম। মানে তোমরা এই কয়েকটা পয়েন্ট নিতে, তো কিন্তু যদি সমস্ত পয়েন্টগুলোই নেওয়া পসিবল হয় তবু তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো এর উপর দিয়েই যাবে আসলে। কিন্তু তার মানে এমন নয় যে এই পয়েন্টটা মিলে গেলে তুমি বলতে পারবে এটা স্ট্রেট লাইনে যাবে। কিন্তু আসলে যেহেতু এটা স্ট্রেট লাইনের সমীকরণ, সরল রেখার সমীকরণ, তাই এইখান থেকে যেহেতু সরল রেখাই হবে আমরা জানি, তাই আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতাম যে ওই ওই সরল রেখাই হবে। অ্যাপ্রক্সিমেটলি বলবো না, মানে আমরা ধরে নিতাম যে সরল রেখা, মানে তোমাদেরকে আগের থেকে এটা গিভেন কন্ডিশন ছিল তোমাদের সব যত গ্রাফ থাকবে সব সরল রেখাই হবে। এবং দেখো সরল রেখা কখন হবে সেটা তোমাকে বুঝতে হবে। সরল রেখা কখন হবে, যদি ওয়াই আর এক্স এর পাওয়ারটা 1 হয়, এটা হচ্ছে মেন কথা। যদি মানে ওয়াই যদি মনে করো প্রপোর্শনাল টু এক্স হয়,
তাহলে একমাত্র স্ট্রেট লাইন হবে। মনে করি এই গ্রাফটা যদি এরকম থাকতো 3x² + 5y = 2, তাহলে তুমি x আর y এর ভ্যালু এখানে বসিয়ে স্ট্রেট লাইন টানতে পারতে না। কি বলছি বুঝতে পারছো? তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন, আসলে রৈখিক সমীকরণ। আর লিনিয়ার ইকুয়েশন মানে সেটা হচ্ছে যে স্ট্রেট লাইন হবে। বুঝতে পারছো তো? তাহলে y যদি সমানুপাতিক x হয় তাহলে তোমাকে বুঝতে হবে সেটা স্ট্রেট লাইন হবে। তাহলে আমরা এইখানে অ্যাকচুয়ালি ইন জেনারেল স্ট্রেট লাইন সম্পর্কে বলবো। আমরা ইন জেনারেল কার্ভ যদি হয় তার ক্ষেত্রেও বলবো পরে। প্রথমত আমরা স্ট্রেট লাইন সম্পর্কে বলি। তো দেখো স্ট্রেট লাইনের বেসিক বিষয় কি না, y প্রপোর্শনাল টু x হতে হবে। কনস্ট্যান্ট যা খুশি থাকতে পারে সেটা আলাদা বিষয়। মেন মুদ্রা হচ্ছে y প্রপোর্শনাল টু x, মানে y এর মাথাও পাওয়ার 1 হবে, x এর মাথাও পাওয়ার 1 হবে, এটা থাকতেই হবে, তবে আমরা বুঝবো স্ট্রেট লাইন। এইপরে স্ট্রেট লাইনটার ডাইরেকশন কোন দিকে হবে, কারণ দেখো স্ট্রেট লাইনটা কোন বিন্দু দিয়ে পাস করবে, মূল বিন্দু দিয়ে যাবে কি যাবে না, নাকি অন্য কোনো বিন্দু দিয়ে পাস করবে, নাকি অন্য কোনো ডাইরেকশন হবে, এইগুলো আমরা এইখানে বেসিক্যালি পড়বো। মানে যেটা তোমরা এখানে পয়েন্ট বসিয়ে বসিয়ে করতে, সেইটা আমরা স্ট্রেট লাইনটাকে দেখেই বোঝার চেষ্টা করবো যে স্ট্রেট লাইনটা কোন দিকে হবে। কুইক করার জন্য একটা স্ট্রেট লাইনের আমরা জেনারেল ইকুয়েশন, যে সেই জেনারেল ইকুয়েশনটা পড়বো। তো তাহলে আজকে আমাদের প্রথম টপিকস তোমরা বলতে পারো যে আজকে আমরা যেটা পড়বো বিশেষ করে প্রথম টপিকসে, সেটা হচ্ছে যে স্ট্রেট লাইন। সেটা কি? স্ট্রেট লাইন মানে সরল রেখা। ওকে, ক্লিয়ার? স্ট্রেট লাইন তোমরা বুঝতে পারবে যে স্ট্রেট লাইনের জেনারেল সমীকরণ কি, মানে হচ্ছে যে সরল রেখা। তো দেখো আমি একদম বেসিক থেকে শুরু করবো, একদম বেসিক থেকে। মানে মনে করো যদি এমন হয় যে y সমানুপাতিক x, তাহলে আমরা এখানে যেটা ধ্রুবক দিই, তোমরা ভেদ পড়েছো নিশ্চয়ই ক্লাস 10-এ। তাহলে y সমানুপাতিক যদি x হয়, তার মানে আমি এখানে বলতে পারি দেখো যে y ইকুয়াল টু, আমি প্রথমে mটা 1 ধরলাম, মানে ধ্রুবকটা 1 ধরলাম, তাহলে y ইকুয়াল টু xও হতে পারে, y ইকুয়াল টু 2xও হতে পারে, y ইকুয়াল টু 3xও হতে পারে, বিভিন্ন হতে পারে। আমি একটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমি y ইকুয়াল টু xটা বোঝার চেষ্টা করি, সবচাইতে ইজি যেটা বোঝার ক্ষেত্রে, y ইকুয়াল টু x। তা দেখো y ইকুয়াল টু x যদি হয়, তাহলে যেমন তোমরা করতে ক্লাস 10-এ সেরকম যদি করো, দেখো সেরকম যদি করো, তাহলে বলো x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 3। তার মানে 1, 1, 2, 2, 3, 3। তাহলে যদি এই পয়েন্টগুলো আমি গ্রাফে এখানে বসিয়ে দিই, দেখো y ভার্সেস x লেখো চিত্রে, তাহলে আচ্ছা 0 হলো 0, প্রথমে এটা লেখা উচিত ছিল, আমি লাস্টে লিখলাম 0 হলো 0। তাহলে 0 হলে 0 মানে কি? মূল বিন্দু থেকে স্টার্ট হবে গ্রাফটা, দেখো মূল বিন্দুতে স্টার্ট হবে। আবার দেখো যদি -1 হয়, এখানে যদি -1 হয় তাহলে এখানেও -1, এখানে যদি -2 হয় এখানেও -2, তাই তো? তার মানে দেখো এই পয়েন্টগুলো কীরকম হবে, ভেবে দেখো পয়েন্টগুলো কীরকম হবে না। এই পয়েন্টে যদি মনে করো 1,1 হয়, ভেবে দেখো 1 এদিকেও 1 এদিকেও 1, তাহলে এই পয়েন্টটা 1,1। তারপর দেখো 2,2 মানে কি? এইদিকেও 2 হবে আর এইদিকেও 2 হবে, তাহলে এই পয়েন্টটা মনে করো আমি বললাম 2,2। তারপর এর মধ্যে কত হবে? 3,3। তাহলে এরকম পয়েন্টগুলো হবে, তাহলে আমার স্ট্রেট লাইনটা এই বরাবর যাবে। তাহলে 1,1, 2,2, 3,3। যদি এইদিকে হয় -1, -1 নাকি -1, -1, এদিকে হবে দেখো -2, -2, ভেবে দেখো, তাহলে সমান সমান আছে। তাহলে 1,1, 2,2, 3,3। তাহলে এইটা হচ্ছে একটা দেখো সরল রেখা হলো কখন না, যখন সিম্পল y ইকুয়াল টু x। ভেবে দেখো y ইকুয়াল টু x। এখন দেখো y ইকুয়াল টু x, সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, এটা কি করে আমরা বুঝছি? প্রথমে আমরা বুঝতে পেরে যাবো x ইকুয়াল টু 0 হলে যদি y ইকুয়াল টু 0 হয়, এটা মেন কন্ডিশন। দেখো যদি আমাদের এমন হয় যে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0 হয়, তার মানে আমাকে কি বুঝতে হবে? সরল রেখাটার একটা পয়েন্ট অবশ্যই মূল বিন্দুতে থাকবে। এইবারে দেখো নেক্সট কেসটা দেখো, এবারে সরল রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে, তাহলে আমি এইভাবে টেনে দিলাম। এবারে একটা কোশ্চেন হতে পারে যে কেউ মনে করে এইভাবে টানলো আর কেউ মনে করো এইভাবে টানলো, এটাও তো মূল বিন্দু দিয়ে গেল, ভেবে দেখো এইভাবে টানলো। তার মানে দেখো এইখানে যেরকম ছিল, এইখানে একটু এক্স অ্যাক্সিসের দিকে ঘেসে গেছে, এখানে এক্স অ্যাক্সিসের থেকে একটু দূরে আছে, তাহলে এইটাও তো ডিপেন্ড করবে। শুধু তাই নয়, দেখো এটা যে সবসময় এই বরাবর যেতে হবে তার তো কোনো মানে নেই, এটা তো এই দিকেও যেতে পারে, তাহলে এই যে বিষয়গুলো, এটা তো এই দিকেও যেতে পারে, তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কে ডিসাইড করবে? দেখো একটু পরে আমরা বুঝতে পারবো। যদি y ইকুয়াল টু 2x টাকে আমরা একটু এক্সামিন করি, y ইকুয়াল টু 2x টাকে যদি আমরা একটু এক্সামিন করি, আমরা বুঝতে পারবো। দেখো y ইকুয়াল টু 2x এর ক্ষেত্রে দেখো, তাহলে আমরা যদি এদিকে বলি আছে x আর এদিকে আছে y, তাহলে বলো x এর মান যদি 0 বসাই, y এর মান 0, তার মানে মূল বিন্দু দিয়ে যাবে, সন্দেহের কোনো কারণ নেই। x এর মান যদি 1 বসাই, y এর মান 2। x এর মান যদি আমি
এক্স এর মান যদি আমি 3 বসাই তাহলে ওয়াই এর মান কত হবে দেখো 6, এক্স এর মান যদি আমি 4 বসাই ওয়াই এর মান 8। তাহলে এইখানে যদি আমি গ্রাফটা অঙ্কন করি ওয়াই ভার্সেস এক্স, আগের থেকে একটু ডিফারেন্স আসবে। কি ডিফারেন্সটা আসবে একটু ভেবে দেখো। ওখানে 0,0 পরে 1,1 ছিল, কিন্তু এখানে 1,2 আছে। 1,2 মানে কি, এক্স এক্সিসে যা না হবে ওয়াই এক্সিসে তার ডবল হবে। তারপরে গেছে যদি টু করতাম, এখানে টুটা মিস হয়ে গেছে, যদি 2 করতাম তাহলে এখানে 4 হতো। তাহলে দেখো এখানে যদি 2 করি আমি, এটা আরও দ্বিগুণ হবে। ভেবে দেখো 2,4। তার মানে এখন যে লেখচিত্রটা হবে দেখো এইভাবে যাবে। তাহলে তুমি কি বুঝলে, আগের লেখচিত্রটা দেখো যখন ওয়াই ইকুয়াল টু এক্স ছিল, আর এখন লেখচিত্রটা দেখো যখন ওয়াই ইকুয়াল টু 2x, তাহলে কি এক্স এক্সিসের থেকে আরও দূরে সরে গেছে, এটা আরও দূরে সরে গেছে। তাহলে এটা 0,0, এটা ছিল 1,2, এটা ছিল 2,4, বুঝতে পারছো? তাহলে ওয়াই এক্সিসের থেকে আরও দূরে সরে গেছে। তার মানে যদি আমরা ওয়াই এক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেলকে দেখি, দেখো ওয়াই এক্সিসের সঙ্গে একটা যদি অ্যাঙ্গেলকে দেখি, এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা আগের থেকে এখন বেড়ে গেছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আগের থেকে এখন বেশি আছে। এটা কে ডিসাইড করছে একটু ভেবে দেখো তো, এটা কে ডিসাইড করছে? এই যে এক্সের যে সহগটা আছে এ ডিসাইড করছে, এক্সের যে সহগটা আছে এ ডিসাইড করছে। কি বলছি বুঝতে পারছো? কারণ দেখো প্রথমে যখন এক্সের সহগটা 1 ছিল, তাহলে ভেবে দেখো এইটা যদি 1 হয়, এইটা 1, তাহলে এইখান থেকে থিটার মানটা কি করে বের করতে পারবে বলো? আমরা লম্বও জানি ভূমিও জানি, তাহলে ট্যান থিটা করলে বোঝা যাবে। তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে দেখো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়ে গেছে। এরপরে দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা কি করে বুঝবো এই অ্যাঙ্গেলটা? তাহলে এইটা 1, এইটা 2, তাহলে এখানে যদি আমরা ট্যান থিটা ইকুয়াল টু করি লম্ব বাই ভূমি, তাহলে 2/1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 2 হয়ে গেছে। তাহলে দেখো 45 ডিগ্রি থেকে অবশ্যই বেশি হবে, ট্যান থিটা ইকুয়াল টু 2 আছে। এটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারতে যদি মনে করো আমি এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু 2x না নিয়ে, মনে করো সাপোজ এই সমীকরণটা আমি ওয়াই ইকুয়াল টু 2x না নিয়ে ওয়াই ইকুয়াল টু √3x নিয়ে নিলাম, তাহলে কি হবে দেখো মজার বিষয়টা, √3x নিলে কি হবে বলো? এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই ইকুয়াল টু 0, ভেবে দেখো এক্স ইকুয়াল টু 1-এ ওয়াই ইকুয়াল টু কত হবে √3, এক্স ইকুয়াল টু 2-তে ওয়াই ইকুয়াল টু কত হবে 2√3। দেখো তাহলে এইখানে যদি আমরা বসাই মানগুলো, এটা আরও ইন্টারেস্টিং হবে বিষয়টা, কারণ √3-এর মানটা তুমি ডাইরেক্ট বুঝতে পারবে। দেখো দুইটা ট্যান থিটা 2 হলে তুমি থিটা জানো না তো, কিন্তু ট্যান থিটার সময় √3 হলে তুমি থিটা জানো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো তাহলে এইখানে যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলো কত হবে, প্রথমে 0,0, তারপর নেক্সট পয়েন্টটা কত হবে 1,√3, ভেবে দেখো তারপরের পয়েন্টটা কত হবে 2,2√3, 2,2√3 এরকম হবে, ভেবে দেখো। তাহলে যদি আমি এইখানে ত্রিভুজটা অঙ্কন করি, ভেবে দেখো এই অ্যাঙ্গেলে যদি থিটা বলি, তাহলে এইটা 1 হলে এটা √3, তাহলে ট্যান থিটা সমান কত হবে লম্ব বাই ভূমি √3/1, √3 মান কত 1.732, 1-এর থেকে বেশি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3 হলে থিটা ইকুয়াল টু তোমরা জানো 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখো আগের থিটাটা কত হয়েছিল 45 ডিগ্রি, আগের থিটাটা কত ছিল 45 ডিগ্রি, তখন এখানে কত ছিল 1,1 ছিল, মানে ট্যান থিটা ইকুয়াল টু 1 ছিল। দেখো তারপরে মানে ট্যান থিটা ইকুয়াল টু কোনটা হচ্ছে বলো দেখি, এই যে সহগটা দেখো আগে ট্যান থিটা ইকুয়াল টু এখানে কত ছিল, এই সহগটা 1 ছিল, তাই ট্যান থিটা ইকুয়াল টু 1 এসছে। পরে দেখো ওয়াই ইকুয়াল টু √3x, এক্স এর সহগটা কত ছিল √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3 আসছে। তাহলে এই সহগটা যত বাড়বে ট্যান থিটার মান তত বাড়বে। তার মানে কি হবে বলো দেখি, এই যে সরল রেখাটা রয়েছে না, সেই সরল রেখাটা যে এক্স এর সঙ্গে কোণটা করছে সেই কোণটা তত বেশি হবে। তার মানে সরল রেখাটা এক্স এর সঙ্গে কত কোণে থাকবে, বা সরল রেখাটা এক্সের দিকে থাকার সরল রেখাটার প্রবণতা কতটা, বা সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে, এইটাকে বলা হচ্ছে ওই সরল রেখাটার প্রবণতা বা নতি, যে কত নত হবে এক্স অক্ষের সঙ্গে কত কোণে নত কোণে থাকবে সরলরেখার নতি বা প্রবণতা, যেটাকে আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করি। যেটা হচ্ছে আসলে কি না, এই এক্সের সহগটা দেখো প্রথমে 1 ছিল 2 ছিল 3 আরও বেশি হবে। তার মানে এক্সের যে সহগটা বা যে কনস্ট্যান্টের কথা আমরা বলছিলাম সেটা কিন্তু একদম মামুলি কনস্ট্যান্ট নয় একদম। যে ওয়াই যদি আমরা বলি সমানুপাতিক এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু আমি যে কনস্ট্যান্টটা বলছি সেই কনস্ট্যান্টটা আসলে ট্যান থিটা। ভেবে দেখো সেই কনস্ট্যান্টটা আসলে ট্যান থিটা। থিটাটা আসলে কি না, থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ, এটা খেয়াল রাখবে। এটা পজিটিভ এক্স এক্সিস, এটা যদি নেগেটিভ এক্স এক্সিস হয় এটা পজিটিভ ওয়াই এক্সিস, এটা নেগেটিভ ওয়াই এক্সিস। তাহলে এটা যদি সরল রেখা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই সহগটা হবে ট্যান থিটা। থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ। তাহলে তুমি বুঝো ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স। এই ট্যান থিটাকে কি বলা হয়, এই ট্যান থিটাকে বলা হয় নতি বা প্রবণতা, ওই সরলরেখার নতি বা প্রবণতা,
বা প্রবণতা। ওকে, এটাকে আমরা সাধারণত ইন জেনারেল এম দিয়ে প্রকাশ করি। ওই জন্য বলা হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ যেটা মূল বিন্দু দিয়ে যাবে। কারণ দেখো এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে এমটা হচ্ছে ওই সরলরেখার নতি বা প্রবণতা, যেটাকে ইংরেজিতে কি বলা হয় স্লোপ, যেটাকে ইংরেজিতে স্লোপ বলা হয়, তাহলে নতি বা প্রবণতা। আর থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ, যেটাকে অনেক সময় আনতি কোণও বলা হয়, আনতি কোণও বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো হলে ওয়াই, এটা মানে কি মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখন তুমি এইটা কোশ্চেন করতে পারো যে স্যার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো বুঝলাম স্যার, কিন্তু কিন্তু আপনি কি করে বললেন যে সরলরেখাটা এই বরাবরই যাচ্ছে, কেন আপনি বলছেন না এই বরাবরই যাচ্ছে? দেখো এই বরাবরও যেতে পারবে, তাহলে থিটাটার উপরে ডিপেন্ড করবে থিটাটা কত। দেখো এখনো পর্যন্ত আমি যে সরলরেখাগুলো লিখেছিলাম তাতে কি হয়েছিল, থিটাটা 45 ডিগ্রি আসছিল, 60 ডিগ্রি আসছিল। মনে করো আমি তোমাকে আরেকটা সরলরেখা দিচ্ছি, দেখো তাহলে তুমি বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি। মনে করো তোমার কাছে একটা সরলরেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স। দেখো এবারে কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু যদি মাইনাস এক্স হয়, তার মানে এমটা কত -1। ভেবে দেখো, আমি কিন্তু আর জেনারেল প্রসেসে যাচ্ছি না, তোমরা যেমন ক্লাস 10-এ পড়বে, 10-এ যেমন পড়েছিলে সেরকম প্রসেস আর যাচ্ছি না, আমি ডাইরেক্ট করছি। দেখো আমার এখানে আমি বুঝে গেছি তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে এমটা হচ্ছে ট্যান থিটা মানে -1 এখানে। তাহলে ট্যান থিটা যদি -1 হয়, তুমি বলো থিটার মান কত হয়? ট্যান থিটা -1 হলে থিটার মান কত হবে? থিটার মান হয় 135 ডিগ্রি, কারণ এটা হচ্ছে 90 প্লাস 45, 90 প্লাস 45 ডিগ্রি, 135 ডিগ্রি। তোমরা জানো ট্যান 135-এর মান -1। দেখো তোমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিশ্চয়ই পড়েছো অলরেডি ট্রিগোনোমেট্রি, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ট্যান 135 কোন কোয়াড্রেন্টে পড়বে বলো? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ডটা সাইন কসের ঘর, তাহলে ট্যান নেগেটিভ হবে। 90 প্লাস 1, 90 প্লাস 45 ডিগ্রি করলে বোঝা যাচ্ছে। তাহলে তুমি বুঝতেই পারছো, বা 180 মাইনাস 45 করে করতে পারো। 180 মাইনাস 45, এইটা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, 180 মাইনাস 45 আমি ট্রিগোনোমেট্রি শিখিয়েছিলাম। এটা যদি ট্রিগোনোমেট্রি ক্লাসটা না দেখেছো দেখতে পারো। ওকে, তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু -1, তার মানে থিটা ইকুয়াল টু কত হলো 135 ডিগ্রি। মানে মুদ্রা কথা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু -1, তার মানে থিটার মান হচ্ছে যে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। মানে সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণ করে থাকবে। কি করে পসিবল দেখো তুমি বলো। এইটা মনে করো এক্স অ্যাক্সিস আছে, এইটা ওয়াই অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি কোণ মানে তো একদম ওয়াই অ্যাক্সিসই হয়ে যাবে, 90 এর থেকেও বেশি, মানে আরো 45 ডিগ্রি এইদিকে আছে, তাহলে এইদিকে যাবে না সরলরেখাটা? ভেবে দেখো, তার মানে সরলরেখাটা এইটা হয়ে যাবে, মূলবিন্দুগামী হবে, কারণ এক্স ইকুয়াল টু জিরো তো ওয়াই ইকুয়াল টু জিরো। কিন্তু দেখো সরলরেখাটার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা সেটা বেড়ে গেছে। তাহলে বুঝতে পারছো সরলরেখাটার ডাইরেকশনটা আমরা সিম্পল থিটা থেকে নির্ণয় করতে পারবো, মানে এক্স এর সহগটা। তাহলে এক্স এর সহগটা যদি মাইনাস হয়ে যায় তাহলে অবশ্যই এই দিকে যেতেই হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু এটা করতে পারবো। বুঝা গেল? এখন যদি মনে করো এটা 180 থেকেও পেরিয়ে যায়, তখন এই বরাবর হয়ে যাবে। বুঝতে পারছো তো কেসটা? তাহলে বিভিন্ন ডাইরেকশনে আমরা নির্ণয় করতে পারবো এখানে যে সরলরেখাটার অভিমুখটা কোন দিকে হবে। তার মানে এই দিকে বরাবর চলে এলে আবার সে আগেরটাই চলে এলো। বুঝতে পারছো? তাহলে দেখো মেন কথা আছে যে ট্যান থিটা ইকুয়াল টু কত। ওকে, ক্লিয়ার? তার মানে আমি লাস্ট কনক্লুশন লিখছি, দেখো কনক্লুশন লিখছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে এম হলো সরলরেখার নতি বা প্রবণতা, এম হলো, এইটা নোট করবে, সরলরেখার নতি বা প্রবণতা, সরলরেখার নতি বা প্রবণতা, এবং এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আবার যেখানে থিটা ইজ ইকুয়াল টু ধনাত্মক, সরলরেখাটির ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ, সরলরেখাটির ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কোণ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আসলে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার ডাইরেকশন আমরা থিটা থেকে নির্ণয় করতে পারবো। এইবারে দেখো মূলবিন্দুগামী কখন হবে না বলো দেখি। মনে করো যদি আমি বলি ওয়াই ইজ ইকুয়াল টু, ভেবে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমি বলে দিই এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমি বলে দিই এম এক্স প্লাস সি, একটা কনস্ট্যান্ট আবার দিয়ে দিচ্ছি সি কনস্ট্যান্ট, তাহলে কি হবে সমস্যাটা?
তাহলে কি হবে সমস্যাটা দেখো, যদি এক্স ইকুয়াল টু আমি 0 বলি তাহলে ওয়াই ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে, মানে ওয়াই এর একটা মান থাকবে। তার মানে তুমি দেখো ভেবে দেখো, সরলরেখাটা যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে মূল বিন্দুগামী হতো, কিন্তু এক্স ইকুয়াল টু 0তে ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা কত সি। দেখো এক্স ইকুয়াল টু 0তে দেখো ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, যে ভ্যালুটাকে আমরা সি বলছি, তাহলে সরলরেখাটা এইখান থেকে শুরু হবে। এবং এমটা যদি মনে করো ধনাত্মক হয়, tan থ্রি যদি ধনাত্মক হয়, পজিটিভ হয়, তাহলে অবশ্যই এই দিকেই যাবে, এই দিকেই যাবে। তাহলে আমি সিম্পল এম পজিটিভ ধরে বলছি, সি পজিটিভ ধরে বলছি, পরে এগুলো চেঞ্জ করবো। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সাধারণভাবে আমি এম পজিটিভ সি পজিটিভ বলছি, তাহলে এক্স ইকুয়াল টু 0তে সি এখানে হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু সি হয়ে গেল, দেখো ওয়াই ইকুয়াল টু সি এখান থেকে শুরু হবে, স্টার্টিং পয়েন্ট এখানে, তারপরে যত আমরা এক্স 1 2 3 4 বাড়াবো তত এটা এইভাবে চলতে থাকবে, আর এইদিকে এলে নেগেটিভ দিকে এইভাবে চলতে থাকবে। তাহলে এইটাকে কি বলা হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা নয়, এটা কিন্তু একটা সরলরেখার সাধারণ সমীকরণ, যেখানে সিটাকে বলা হয় ওয়াই অক্ষের উপরে ছেদিতাংশ। কি বলা হয়, ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ। তাহলে এইটাকে আমি জেনারেল কনক্লুশন কি দিতে পারি, জেনারেল কনক্লুশন আমি কি দিতে পারি, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হচ্ছে যে মূল বিন্দু সরলরেখার সাধারণ সমীকরণ, এম এক্স প্লাস সি হচ্ছে যে সরলরেখার সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ সমীকরণ যেখানে যেখানে দেখো সরলরেখার সাধারণ সমীকরণ যেখানে সি হলো ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ, যেখানে সি হলো ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ, মানে কতটা উপরে ছেদ করেছে ওয়াই অক্ষকে, ছেদিতাংশ, ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ। এবার দেখো এইটা যদি আমি আবার ডিফারেন্ট মানগুলো বলি, মনে করো এটা পজিটিভের ক্ষেত্রে বলেছি, এবার এম যদি মনে করো নেগেটিভ হয়ে যায়, আমার 4টা কন্ডিশন হবে। দেখো আমি এখানে বলি, একসঙ্গে বলি তাহলে বুঝতে পারবে। প্রথম কন্ডিশন কি না, ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এমও পজিটিভ এক্সও পজিটিভ এসিও পজিটিভ। নাম্বার 2 দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আমি বলছি মাইনাস এম এক্স প্লাস সি, তাহলে এম কি হলো নেগেটিভ, সি পজিটিভ। এবারে দেখো নাম্বার 3 বলছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এম এক্স, সিটাকেও আমি নেগেটিভ বলেছি মাইনাস সি। আরেকটা কি হতে পারে বলো, আরেকটা হতে পারে নাম্বার 4 ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তাহলে কি দেখো ব্যাপারটা, এম নেগেটিভ মানে কোনটা 90 ডিগ্রি থেকে বড় হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, কোনটা 90 ডিগ্রি থেকে বড় হবে। সি পজিটিভ মানে ধনাত্মক দিকে থাকবে, ধনাত্মক দিকে থাকবে, সি নেগেটিভ মানে ঋণাত্মক দিকে থাকবে। দেখো পরিষ্কার বুঝতে পারবে এখনই। এইটা মনে করো ওয়াই এক্সিস, এইটা এক্স এক্সিস, ভালো করে বুঝি। এইটাতে আমি একটু আগে এঁকেছিলাম সিও পজিটিভ, এবং সিও পজিটিভ মানে এইখানে থাকবে সি ওয়াই অক্ষের উপরে, আর এমও পজিটিভ মানে কোনটা 90 ডিগ্রি থেকে কি হবে, 90 ডিগ্রি থেকে কম হবে, তার মানে সরলরেখাটা এইটা। দেখো তুমি যদি কোনটা দেখতে চাও, এইখানেও দেখতে পাবে ওয়াই অক্ষের সঙ্গে কোন থিটা, দেখো 90 ডিগ্রি থেকে কম আছে, তাহলে এইটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই কোনটা আসলে থিটা, এখানে ধনাত্মক দিকের সঙ্গে কোন, খেয়াল রাখতে হবে। আবার দেখো এইখানে কি আছে মাইনাস এম এক্স প্লাস সি, ভেবে দেখো মাইনাস এম এক্স প্লাস সি, এটা ওয়াই এটা এক্স। তা দেখো এমটা হচ্ছে যে মাইনাস, তার মানে কোনটা, সিটা পজিটিভ মানে এইখান থেকে শুরু হবে সরলরেখাটা, কিন্তু এমটা যেহেতু নেগেটিভ, তাহলে সরলরেখাটা এইদিকে যাবে কি, এইদিকে হয়ে যাবে। দেখো সরলরেখাটা এইদিকে হয়ে যাবে, কেন, কারণ এম নেগেটিভ, থিটাটা 90 থেকে বড় হতে হবে। দেখো থিটাটা 90 থেকে বড় হতে হবে, তাহলে এখানে থিটাটা কত 90 থেকে বড়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। দেখো ভেবে দেখো থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, এখানে থিটা কি ছিল লেস দেন 90 ডিগ্রি, ক্লিয়ার। এবারে দেখো এইখানে দেখো এখানে এমও নেগেটিভ সিও নেগেটিভ, তাহলে সি যদি নেগেটিভ হয় তার মানে এইদিকে শুরু হবে, এইদিকে হবে। এমও নেগেটিভ আছে, নেগেটিভ এম হলে দেখতে পেলে ওইদিকে হচ্ছে, তার মানে এরম টাইপের হবে। দেখো কোনটা হচ্ছে যে থিটা হচ্ছে যে গ্রেটার দেন 90 ডিগ্রি, কারণ এম নেগেটিভ আছে, আর সিটাও দেখো নেগেটিভ দিকে হয়েছে, কারণ এটা ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস, এদিকে হয়েছে না মাইনাস সি। দেখো এখানে দেখো কি আছে, সিটা তো নেগেটিভ কিন্তু এমটা পজিটিভ, তাহলে সিটা যদি নেগেটিভ হয় ভেবে দেখো এটা ওয়াই হলো এটা এক্স হলো, এবার সিটা যদি নেগেটিভ হয়, দেখো সিটা যদি নেগেটিভ হয় মানে মনে করো এইখানে হবে সিটা নেগেটিভ, কিন্তু যেহেতু এমটা পজিটিভ আছে তাহলে সরলরেখার ডাইরেকশনটা এইদিকেই থাকবে, কারণ থিটা তো লেস দেন 90 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু দেখো সিটা নেগেটিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এইভাবে দেখো এই 4 ধরনের কিন্তু সরলরেখা হতে পারে। এখন আমি তোমাকে একটু কানেক্ট করানোর চেষ্টা করছি, তার কারণ আমি জানি যে তুমি পড়েছিলে এর আগে ক্লাস 10-এ, যেটা আমি প্রথমেই এক্সাম্পল দিচ্ছিলাম যে 3x + 2y = 5, এরকম ধরনের একটা মনে করো সরলরেখা তোমার কাছে আছে। তাহলে স্যার এটা তো y = mx + c নয়, এটাও y = mx + c, একটু সাজিয়ে নিতে হবে। দেখো 2y = কত 5 - 3x, তাহলে y = কত বলো 5/2
মাইনাস 3/2 ইন্টু এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে দেখো, মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 5/2। তাহলে সাজানোর ফলে তুমি বুঝতে পারছো যে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এটা এম কত দেখো, এম হচ্ছে যে -3/2 আর সি কত, সি হচ্ছে যে +5/2। তার মানে এম নেগেটিভ সি পজিটিভ। কীরকমভাবে তুমি সরেখা আঁকবে, ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট কীভাবে আঁকবে, এদিকে আছে ওয়াই এদিকে আছে এক্স। প্রথমে দেখো সি যেহেতু পজিটিভ তার মানে এইখান থেকে স্টার্ট হবে, উপর থেকে ওয়াই অক্ষের পজিটিভ ওয়াই অক্ষে। এম যেহেতু নেগেটিভ তার মানে সরেখাটার নিচের দিকে আসবে, বাস। এম নেগেটিভ মানে থিটা লেস দেন 90 ডিগ্রি, আর এই ডিস্টেন্সটা তোমার কত হবে 5/2। দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা থিটাটা হবে দ্যাট উইল বি লেস গ্রেটার দেন 90 ডিগ্রি, কেন কি যে নেগেটিভ। আশা করি তোমরা বুঝে গেছো। যে কোনো সরল রেখার সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে সেটা যদি তুমি সাজিয়ে লেখো, তুমি অবশ্যই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যে 4টা ফর্ম আমি বললাম ওই কোনো না কোনো একটা ফর্মে কিন্তু ঠিক পড়ে যাবে। যেমন ধরো তুমি যদি এরকমভাবে বলো যে স্যার এরকম একটা সমীকরণ আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু -5, তাহলে কী করবো বলো, 5টাকে এদিকে নিয়ে আসে, তো 3x প্লাস 5 ইকুয়াল টু 2y হলো। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কত হবে, 3/2x প্লাস 5/2। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মিলবেই, কিছু করার নেই। আশা করি সরল রেখা সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম নেই, ক্লিয়ার বিষয়টা। তাহলে দেখো নেক্সট আমরা যাব এবার যদি কার্ভ হয়, যদি কার্ভ হয়, কার্ভ মানে কি দেখো, কার্ভ মানে হচ্ছে যে ওয়াই প্রপোর্শনাল যদি এক্স স্কোয়ার হয়। নেক্সট আমরা বলবো যে ওয়াই মনে করো যদি সমানুপাতিক এক্স স্কোয়ার হয়, ওয়াই সমানুপাতিক এক্স নেই আর এক্স স্কোয়ার আছে, তাহলে কি হবে, তাহলে এই লেখচিত্রটা কি হবে, এই লেখচিত্রটা কার্ভ হবে। প্রথমে এইটুকু জেনে নাও কার্ভ হবে। কার্ভটা কোন দিকে হবে, কোন দিকে হবে, ডাইরেকশন কোন দিকে হবে সেটা আমরা কি করে বুঝবো। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি থাকে, আমি একটা সিম্পল বেসিক নিচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু মনে করো কে এক্স স্কোয়ার। এই কেটা আবার পজিটিভ নেগেটিভ হতে পারে, কেটা আবার পজিটিভ নেগেটিভ হতে পারে। তাহলে আমি কেটাকে প্রথমত আমি কেটাকে পজিটিভ ধরছি, মানে মনে করো প্লাস কে এক্স স্কোয়ার রয়েছে। এই সমীকরণটা থেকে তুমি কি বুঝছো, এই কার্ভ তো হবে, কিন্তু কোন দিকে কার্ভ হবে দেখো ভালো করে বুঝো। এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস। ভেবে দেখো এক্সের যে মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ওয়াই কিন্তু সবসময় পজিটিভ হবে, কারণ এক্সের স্কোয়ার আছে। দেখো এক্স যদি আমি পজিটিভ দিকে যাই তবুও হয়ে যাবে ওয়াই পজিটিভ, মানে এক্স পজিটিভ দিকে গেলেও আমরা ওয়াই পজিটিভই পাবো, ওয়াই ইনক্রিজ করবে এবং পজিটিভ দিকে ইনক্রিজ করবে। দেখো কার্ভ হবে, আর স্ট্রেট বরাবর যাবে না, কার্ভ লাইন যাবে। কিন্তু দেখো এক্স যদি মনে করো পজিটিভ হয় তাহলে ওয়াই পজিটিভ হচ্ছে কি হচ্ছে না, মনে করো 1 হলো 1 স্কোয়ার, 2 হলো 2 স্কোয়ার। কিন্তু এক্স যদি নেগেটিভ হয়, মনে করো -1 হলো, তাও তো -1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস, তার মানে এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক ওয়াই সবসময় পজিটিভ হবে। তাহলে এইটা হবে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার সমীকরণ, বুঝা গেল। সিমিলারলি দেখো যদি আমি কিন্তু বলে দিই যে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে গেল না, এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক ওয়াই সবসময় নেগেটিভ হবে, কারণ এক্সের জন্য তো পজিটিভ নেগেটিভ কিছু চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে এই নেগেটিভ সাইনটার জন্য। তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কীরকম হবে বলো, দেখো এদিকে যদি এক্স থাকে এদিকে যদি ওয়াই থাকে, ভেবে দেখো এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ হলেও ওয়াই নেগেটিভ, এক্স নেগেটিভ হলেও ওয়াই নেগেটিভ, তাহলে লেখচিত্রটা এই দিকে চলে আসবে। এই ধরনের লেখচিত্রকে বলা হয় অধিবৃত্ত। কি বলা হয়, এগুলো হচ্ছে অধিবৃত্ত, এগুলো হচ্ছে অধিবৃত্ত। বৃত্তর থেকে অধিবৃত্ত আমাদের ইম্পর্টেন্ট ফিজিক্সে, বৃত্তের সমীকরণ তো কাজে লাগবে না, কিন্তু অধিবৃত্ত কাজে লাগবে। তাহলে দেখো এটা হচ্ছে অধিবৃত্ত, ক্লিয়ার। এবারে দেখো এই যে আমি অধিবৃত্তের কথা বলছি, এই অধিবৃত্তটা ইংরেজিতে বলা হয় প্যারাবোলা। তোমরা কোঅর্ডিনেটের জিওমেট্রি এগুলো পড়বে, এটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার কিন্তু শুধুমাত্র যে এইটাই ফর্ম তা নয়, ওখানেও যেমন ছিল দেখো প্রথমে ওয়াই সমানুপাতিক এক্স করেছিলাম, দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট দিয়েছিলাম, কিন্তু এইখানে এরকমও হতে পারে, যেমন ধরো ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার প্লাস আর একটা কনস্ট্যান্ট হবে। মনে করো সাপোজ আমি বলছি এই 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 কনস্ট্যান্টগুলো যদি আমি এ দিই তাহলে আবার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তোমরা পরিচিত এই কনস্ট্যান্টের সঙ্গে, মনে করো এই কনস্ট্যান্টটাকে আমি এ লিখলাম, দেখো ভালো করে বুঝো, কনস্ট্যান্টটাকে আমি কে লিখেছিলাম এও তো লিখতে পারি। তাহলে এই সমীকরণটা ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার ছিল, তাহলে সমীকরণটা এরকম হতো, ভেবে দেখো সমীকরণটা এরকম হতো। এখন মনে করো আমি বলছি সমীকরণটা রয়েছে ওয়াই ইকুয়াল টু, সমীকরণটা রয়েছে মনে করো ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। ভেবে দেখো সমীকরণটা কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, একটা টার্ম আমি বাড়ালাম, তাহলে এক্স স্কোয়ারের পরে এক্স চলে এসছে। তাহলে এই সমীকরণটা কি কার্ভ হবে, কার্ভেই হবে। কিন্তু দেখো
এখানেও কিন্তু একটা বিষয় খেয়াল করো, এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো, ভেবে দেখো এখানেও কিন্তু তাই ছিল, এখানেও তাই ছিল। দেখো এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো, এটা তো হবেই। আচ্ছা যদি আমি এটা মনে করি, যে এ এবং বি উভয়ই পজিটিভ ধরেছি আমি প্রথমে, এ এবং বি উভয়ই পজিটিভ, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, মানে ওই এ বি নেগেটিভ নয়, তাহলে মূল বিন্দুতেই স্টার্ট হবে। ভেবে দেখো লেখচিত্রটা কিন্তু তেমন কোনো ডিফারেন্স বোঝা যাবে না, তার কারণ দেখো শুধুমাত্র একটু এক্সট্রা বেড়ে যাবে বি এক্সটার জন্য, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স আছে, তাহলে বি এক্সটার জন্য একটু এক্সট্রা বৃদ্ধি পাবে। তার মানে সমীকরণ আগে এরম হচ্ছিল, যদি এইটাকে যদি আমি এ এক্স স্কোয়ার বলি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্সটাকে এরম বলতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি এক্সটাকে এরম বলতে পারি, তার থেকে বেশি কিছু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? তার কারণ হচ্ছে এইটাও তো এক্সের সাথে ভেরি করছে, মানে আরো একটু বেশি বেড়ে যাবে, একটা প্লাস পজিটিভ টার্ম আছে প্রত্যেকটা এক্সের জন্য, এইখানে যা বাড়ছিল এখানে তার থেকে একটু বেশি বাড়বে। তুমি সিমিলারলি এইদিকেও। কিন্তু দেখো একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এই নেগেটিভ দিকে কিন্তু একটু কমপ্লিকেটেড হবে, কারণ এক্সটা যদি নেগেটিভ হয় দেখো তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স হচ্ছে, তাহলে এদিকে একটু কম বাড়বে তুলনামূলকভাবে এদিকের থেকে, কারণ এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স যদি হয় তাহলে এক্স এর মান যত বেড়ে যাবে, এক্স এদিকে যেমন বাড়ছিল এক্স স্কোয়ারের সঙ্গে একটা টার্ম যোগ হচ্ছিল, এদিকে তো এক্স স্কোয়ারের সঙ্গে একটা টার্ম বিয়োগ হচ্ছে, বুঝতে পারলে? যদিও দেখো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে এই দিকটা নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করার দরকার নেই, এই দিকটা যদি বেশি কমপ্লিকেটেড লাগছে এই দিকটা নিয়ে চিন্তাই করতে যেও না। কেন বলছি? কারণ ফিজিক্সে কিন্তু আমরা এক্স বরাবর সাধারণত সময়ের কথা বলবো, মানে আমরা সবসময় এস টি লেখচিত্র বলবো, ভিটি লেখচিত্র বলবো, কারণ দেখো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স তুমি কোথায় পাবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভেবে দেখো এই যে সমীকরণটা দেখো, এটা তোমরা জানো ক্লাস 10 থেকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে টি এর জায়গায় যদি আমরা এক্স বসে এখানে দেখো তাহলে এক্স স্কোয়ার, এখানে যদি এক্স বসে তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টাইপের সমীকরণ হচ্ছে। ভেবে দেখো তাহলে সেক্ষেত্রে সময় কিন্তু আমাদের নেগেটিভ হবে না, কাজে আমাদের পজিটিভ দিকটা ভাবলেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাক্সিলারেশন যদি মনে করো একটু মন্দন নিয়ে চলে, তখন কিন্তু এইখানে নেগেটিভ হতে পারে, মানে এইটা কিন্তু মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স এরকম সমীকরণ পাওয়ার সম্ভাবনা হতে পারে, বা এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স এই ধরনের সমীকরণ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এ বিটা যদি মাইনাস হয় তখন কিন্তু সমস্যা হতে পারে, তখন কিন্তু এরকম এক্স্যাক্টলি হবে না। তাহলে এইটা কার ক্ষেত্রে বলছি? যখন ত্বরণ নিয়ে চলবে বা এ বি দুটোই পজিটিভ হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স। কিন্তু যদি মনে করো সমীকরণটা এরকম থাকে, যে ওয়াই ইজ ইকুয়াল টু সাপোজ মনে করো মাইনাস এ এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস এ এক্স স্কোয়ার, এইটা ইম্পর্টেন্ট, মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স, তাহলে কি হবে বিষয়টা? ভেবে দেখো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। কেন বলছি দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এবি কিন্তু এখানে কিন্তু মাইনাস দিয়ে দিয়েছি, মানে এখন এবি পজিটিভ, আগে একটা মাইনাস অলরেডি আছে, বা এ নেগেটিভ আমরা বলতে পারি। ব্যাপারটা কি একে নেগেটিভ বলি আর আগে একটা মাইনাস দিয়ে বিষয়টাতে কি, কিন্তু এইখানে দুটো এবার ধরে নিই, এও নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সাইনটা আমি অলরেডি গিভেন করে দিয়েছি, মানে মনে করো সমীকরণটা ফর্ম এ বি আমি সবসময় পজিটিভ ধরেছি, মনে করো এখানে মাইনাস দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স হলো। মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই সমীকরণটার লেখচিত্রটি কি হবে ভালো করে বুঝো। একটা কথা বুঝবে, যখন এক্স এর মান খুব কম হবে, ভালো করে বুঝো, এক্স এর মান যখন খুব কম হবে না, তখন কিন্তু এই সমীকরণটা এই বিএক্স দ্বারা পরিচালিত হবে। কি বললাম? এক্স এর মান যখন কম হবে তখন এই সমীকরণটা বিএক্স দ্বারা পরিচালিত হবে, কারণ বিএক্স হচ্ছে যে এখানে মোর ইফেক্টিভ। কেন? তার কারণ আছে, দেখো কেন বলছি। দেখো তুমি মনে করো এক্স এর মান আমি বলছি, ভেবে দেখো 0.1, তাহলে এক্স এর স্কোয়ার কত হবে বলো তো? 0.1 এর হোল স্কোয়ার মানে 0.01, তাহলে কে বড় হলো, এক্স না এক্স স্কোয়ার? খুব সাবধান, যদি ফ্র্যাকশন হয়ে যায় নাম্বার, মানে দেখো জিরোর থেকে শুরু হচ্ছে, মানে জিরোর পরে তো আর 1 হয়ে যাবে না, জিরোর পরে কিছু মান থাকবে তারপরে তো 1 হবে, তাহলে যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো রয়েছে তার জন্য কিন্তু এক্স স্কোয়ার বড়। ভেবে দেখো এসব এক্স স্কোয়ার ছোট, তার মানে গ্রাফটা শুরুতে পজিটিভ মানবে। গ্রাফটা তুমি মনে করছো যে মাইনাস আছে, তাহলে শুরুর থেকে এইদিকে আমার চলে আসবে না। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু সিম্পল যদি মাইনাস এক্স স্কোয়ার থাকতো, আমি প্রথমে গ্রাফটা দেখালাম, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ আমি দেখিয়েছি, কোনখানে দেখালাম? এই দেখো মাইনাস এক্স স্কোয়ার নেগেটিভ হচ্ছে, কিন্তু এইখানে শুরুতে নেগেটিভ হবে না। কেন শুরুতে নেগেটিভ হবে না? কারণ শুরুতে এই বিএক্স টার্মটা আছে না, এই বিএক্স টার্ম ডোমিনেট করবে এ এক্স স্কোয়ারকে, তাহলে শুরুতে বিএক্স এর জন্য প্রথমে এইদিকে যাবে, তারপর ধীরে ধীরে এক্স স্কোয়ারকে এইদিকে নামিয়ে দেবে। ভেবে দেখো
তাহলে গ্রাফটা প্রথমে কিন্তু কার অনুযায়ী যাবে, বিএক্স এর জন্য বাড়তে থাকবে, কিন্তু এই এক্স স্কোয়ারকে টানতে থাকবে, কমাতে চেষ্টা করবে। কারণ কি, কারণ যত মানটা যখন পূর্ণ সংখ্যাতে আসা শুরু হয়ে যাবে, তখনই কি হবে, মনে করো 2 চলে এলো, তখন তো এটা 2 এটা 4 হয়ে যাবে। পূর্ণ সংখ্যা যেই চলে আসবে তখন কিন্তু মাইনাস এ এক্স স্কোয়ারের উপর প্রভাব ফেলবে, এবং মাইনাস এ এক্স স্কোয়ারের যে নিজস্ব নেচার ছিল সেই নেচার দেখাতে শুরু করবে, যেটা এখানে প্রথম থেকে দেখাচ্ছিল ওটা এখানে একটু পরে গিয়ে দেখাবে, কারণ বিএক্স অতক্ষণ দেখাতে দেয়নি। বোঝা গেল কেসটা? তাহলে কিন্তু এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এবং এই গ্রাফটা এই জন্যই আমি ইম্পর্টেন্ট বলছি, কারণ আমাদের সমীকরণ এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, মন্দনের ক্ষেত্রে এই সমীকরণটা আমরা দেখতে পাবো। তাহলে এস ইকুয়াল টু কত হবে বলো, মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি। ভেবে দেখো, মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি, তাহলে কোনটা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স টাইপ। এইবারে দেখো, মনে করো যদি একটা কনস্ট্যান্ট এখানে আবার থাকে, তাহলে আর মূল বিন্দু দিয়ে স্টার্ট হবে না। মনে করো ওয়াই ইকুয়াল টু আমরা কি বললাম, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স বলেছি, কিন্তু মনে করো এখানে একটা কনস্ট্যান্ট থাকে সি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, দ্বিঘাত সমীকরণ। তার মানে দ্বিঘাত সমীকরণটা আসলে হচ্ছে যে অধিবৃত্তের সমীকরণ। বুঝতে পারলে তো? তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে সি থাকার জন্য দেখো এক্স ইকুয়াল টু 0তে আর ওয়াই ইকুয়াল টু 0 হবে না, তাহলে ওয়াই ইকুয়াল টু সি হবে। তার মানে এখন সমীকরণটা আর এইখান থেকে স্টার্ট হবে না, আগে এইখান থেকে স্টার্ট হচ্ছিল, এখন একটু উপর থেকে স্টার্ট হবে, তার কারণ এই অংশটা হচ্ছে সি কে প্রকাশ করবে। এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স, আর এইটা কি, এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এইটা কখন কাজে লাগবে, মনে করো যখন স্মরণের সমীকরণ এস ইকুয়াল টু এস জিরো প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে, মানে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার বিন্দু থেকে শুরু করবে, অরিজিন থেকে শুরু করবে না কোনটা, তখন এই সমীকরণটাকে কাজে লাগাবো আমরা। বুঝতে পারছো? তাহলে এই যে গ্রাফিক্যাল অ্যানালিসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে অধিবৃত্ত বলা হয়। আচ্ছা, অধিবৃত্তের সমীকরণ সবসময় নেসেসারি নয় যে এরমই থাকবে, যে ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ারই থাকবে, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াইও হতে পারে, এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াইও হতে পারে, তবুও অধিবৃত্ত হবে, কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। মনে করো সাপোজ আমি বলছি যে এক্স স্কোয়ার সমানুপাতিক ওয়াই, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ওয়াই। এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে কি বলছে দেখো, ভেবে দেখো। এটা যদিও আমাদের ততটা কাজে লাগবে না, তুমি ম্যাথমেটিক্সের পারপাসে বলে রাখছি। ওয়াই এক্স, এইখানে এটা কি বোঝাচ্ছে বলো, দেখো এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ওয়াই সবসময়, আচ্ছা এটি তো অ্যাকচুয়ালি করেছিলাম, সরি। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে কি হবে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু আমরা যদি কে স্কোয়ার বা এ ওয়াই স্কোয়ারই বলো না, এই ধরো কনস্ট্যান্টটা, এইটার মানে কি, ওয়াই পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এক্স পজিটিভ, তাহলে এক্স পজিটিভ মানে এদিকে, তাহলে ওয়াই এদিকে যাক বা এদিকে আসুক, এদিকে হবে সবসময়, এক্স এর এদিকে আসবে মানটা, ভেবে দেখো। তাহলে ওয়াই পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এক্স অলওয়েজ পজিটিভ, তাহলে গ্রাফটা এদিকে চলে আসবে। সিমিলারলি যদি এক্স ইকুয়াল টু মাইনাস এ ওয়াই স্কোয়ার হয়ে যায়, তখন গ্রাফটা এই দিকে ঘুরে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে, কারণ এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 0, এইটাও অধিবৃত্ত, শুধুমাত্র ডাইরেকশনটা আলাদা। কিন্তু বুঝতে পারছো, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ফিজিক্স আমাদের এইটা কাজে লাগবে, ম্যাথামেটিক্স ওগুলো সব শিখবে, আর অন্যান্য ফর্ম আছে, আলাদা আলাদা ব্যাপার আছে, আমি অত কিছু ডিটেলসে গেলে সব গুলিয়ে যাবে তোমাদের। আমার ফিজিক্স পারপাসে যেভাবে বুঝলে সুবিধা হবে আমি সেইভাবে বোঝাচ্ছি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝলে যে এটা কীভাবে হবে, এরকমভাবে তোমাকে কেউ বুঝাবে না, একদম আমি ডিটেলস বিষয়টাকে বোঝাচ্ছি, আবার ডিটেলস ম্যাথামেটিক্সও ঢুকছি না, ফিজিক্সের পারপাসে যেটুকু প্রয়োজন হবে সেইটুকু বলছি, এবং তুমি বিষয়টা ফিল করতেও পারছো, গ্রাফগুলো কেন এরকম হচ্ছে, কীভাবে হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি ম্যাথামেটিক্স পড়িয়ে দিলে আলাদা কথা, সে তো বহু কিছু ব্যাপার আছে, 3-4টা চ্যাপ্টার রয়েছে, অধিবৃত্তের একটা আলাদা চ্যাপ্টার, স্ট্রেট লাইনের আলাদা 2-3টে চ্যাপ্টার, তা আমি পড়বো না, আমি তোমাকে বোঝাবো বিষয়টা, এবং ফিজিক্সে কী করে সেটা অ্যাপ্লিকেশন হবে সেটাও তুমি বুঝতে পারবে, এবং তার মানে মুখস্থ করে নেবে ডাইরেক্ট, অঙ্কে এরকম আছে এরকম শিখে নেবে, অঙ্কে এরকম আছে ফিজিক্সে এরকম হয়ে যাবে না, বুঝতেও হবে, ফিজিক্সে অ্যাপ্লাইও করতে হবে, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নয়, বুঝে অ্যাপ্লিকেশন। ঠিক আছে? তাহলে দেখো, এটা তোমরা নিশ্চয়ই অধিবৃত্ত সম্পর্কে বুঝলে। আচ্ছা, এইখানে তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন জাগতে পারে যে স্যার এইখানে আপনি প্রবণতার কথা তো বললেন নাই, আগে তো আপনি প্রবণতার কথা বলছিলেন, এক্স অক্ষের সঙ্গে কত কোণে যাবে, উপরে হবে না নিচে হবে, সেটা প্রবণতা থেকে বোঝা যাচ্ছিল, এখানে তো বোঝা যাচ্ছে না, এইখানেও বোঝা যাবে, কিন্তু এইখানে প্রবণতা নির্ণয় করতে গেলে আগে ক্যালকুলাস শিখতে হবে, ওই জন্য আমি গ্রাফটা আগে পড়াচ্ছি, এটা ক্যালকুলাসে যে ফিজিক্যাল সিগনিফিকেন্স বা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স ডেরিভেটিভের, তখন তুমি বুঝবে যে প্রবণতাটা আসলে কি। আমি একটু হালকা করে বলে রাখছি যে ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র, মানে যদি বক্ররেখা হয়, ভেবে দেখো
বক্ররেখার প্রবণতা ফিক্সড হয় না, মানে এটা একটা বক্ররেখা। দেখো সরল রেখার ক্ষেত্রে কি হয়েছিল বলো, এইটা মনে একটা সরল রেখা রয়েছে ওয়াই ভার্সেস এক্স, তাহলে এইটা একটা সরল রেখা। ভেবে দেখো এই সরল রেখার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে থিটাটা তো কি, এই পয়েন্টে যা থিটা এই পয়েন্টও তাই থিটা, এই কোণগুলো সব একই, তার মানে প্রত্যেক বিন্দুতে প্রবণতা সেম, তাই আমরা ডাইরেক্ট লিখে দিই এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। কিন্তু এইখানে ভেবে দেখো এইখানে গ্রাফটা প্রত্যেক বিন্দুতে কোণটা সেম হবে না, তাহলে আমাকে প্রথমত আমি কোণ নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, এরকম কোণ নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, যে বিন্দুতে আমার প্রবণতা দরকার সেই বিন্দুতে আমাকে স্পর্শক অঙ্কন করতে হবে আগে। তাহলে এই বিন্দুতে প্রবণতা দরকার, তাহলে এই বিন্দুতে আমি একটা স্পর্শক এঁকে নিলাম, দেখবো যে এই স্পর্শকটা এক্স এর ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করে রয়েছে। তার মনে করো এই পয়েন্টটা মনে করো একটা নির্দিষ্ট পয়েন্ট x1, y1 পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো একটা পয়েন্ট x2, y2 পয়েন্ট, আমার এই পয়েন্টও দরকার জানার। তাহলে এই পয়েন্টটা আমি স্পর্শক অঙ্কন করবো। ভেবে দেখো এটা যদি θ1 হয় এটা θ2, দুটো থিটা কিন্তু সেম নয়, বুঝতেই পারছো। তাহলে এইখানে যদি আমি বলি প্রবণতা, এখানে যদি বলি x1, y1 বিন্দুতে প্রবণতা m1 সমান tan θ1, এখানে যদি বলি m2 সমান tan θ2 বলতেই পারি আমি, কিন্তু tan θ1 tan θ2 বের করা এত সহজ নয়। এইখানে কেন সহজ হচ্ছিল বলতো, কারণ এইখানে আমরা সিম্পল এরকম একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছিলাম। এখানে তুমি ত্রিভুজ কোথায় পাবে, যদি তুমি ত্রিভুজ পাও, দেখো যদি আমি এই বিন্দুর একটা ত্রিভুজ আঁকারও চেষ্টা করি, ভেবে দেখো আঁকারও যদি চেষ্টা করি, তাহলে সমস্যাটা কি হবে বলো দেখি। দেখো এই ত্রিভুজটার এই বাহুটা আমি কি করে বুঝবো, মানে ত্রিভুজটা তো মূল বিন্দু থেকে হচ্ছে না, মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা x1, কিন্তু এইখান থেকে ডিস্টেন্সটা কত আমি কি করে বুঝবো। ভেবে দেখো ভালো করে বুঝো ব্যাপারটা, ভালো করে বুঝো ব্যাপারটা। এই যে ডিস্টেন্সটা আমি কি করে বুঝবো, এই ডিস্টেন্সটা আমি বুঝতে পারছি y1, এই ডিস্টেন্সটা তো আমি জানি না, তবে তো আমি এই ডিস্টেন্সটা জানলে তো আমি tan θ সমান y1 বাই এটা করে দিতাম। আমি জানি তো এইখানে অব্দি ডিস্টেন্সটা না মূল বিন্দু থেকে, তো এইখানে যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে তার সঙ্গে তো মূল বিন্দুটা সম্পর্ক নেই, যার জন্য কি হচ্ছে গ্রাফের ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে যে আমি ডাইরেক্ট এরকম করে করতে পারবো না। এই জন্য আলাদা প্রসেস আছে যেটাকে ডিফারেন্সিয়েশন বলা হয়। দেখা যাবে যে এই বিন্দুতে যে কোনো বিন্দুতে প্রবণতাটা আমরা একটা বক্ররেখার প্রবণতা আমরা ডিফারেন্সিয়েশনের সাহায্যে বের করব। এইটি হচ্ছে যে একটা ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, জ্যামিতিক তাৎপর্য, অবকলনের জ্যামিতিক তাৎপর্য, যে অবকলনের সাহায্যে কোনো বক্ররেখার কোনো বিন্দুর প্রবণতা নির্ণয় করা যায় ডেরিভেটিভের সাহায্যে। তো সেইটা আমরা যখন নেক্সট ক্লাসে ক্যালকুলাস পড়বো তখন আমি বলবো। ওকে, তো আশা করি এইখানে অবধি ক্লিয়ার। নেক্সট দেখো আরেকটা সমীকরণ আমাদের খুব প্রয়োজন হয়, যেটা হচ্ছে ইনভার্স রিলেশন যদি থাকে, মানে এক্স সমানুপাতিক 1/y থাকলো, মনে করো এক্স সমানুপাতিক 1/y, এটা তোমরা প্রচুর ইউজ করেছো। পি সমানুপাতিক 1/v, মনে করে দেখো পিভি সমান ধ্রুবক, পিভি সমান ধ্রুবক, এখানে কি হবে তাহলে xy সমান ধ্রুবক, xy সমান ধ্রুবক, এইটা দেখবে খুব পাবো আমরা। তো এইটার মানে কি দেখো ভেরি সিম্পল, এটা বুঝতে পারবে। এটা অ্যাকচুয়ালি এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়, মানে আয়তাকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত বলতে পারো, সমপরাবৃত্ত, এটা হচ্ছে সমপরাবৃত্তের সমীকরণ। এটা আসলে কি করে বুঝবে, ভেরি সিম্পল, দেখো তোমরা দেখে বুঝতে পারবে এক্স সমানুপাতিক 1/y। তাহলে আমি যদি ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র আঁকি, বলো ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র যদি আমি আঁকি, তাহলে আমি এখান থেকে কি বুঝছি যে ওয়াই জিরোতে এক্স ইনফিনিটি, বা যদি আমি এটাকে এইভাবে বলি যে ওয়াই সমানুপাতিক 1/x, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এক্স যদি জিরো হয় ওয়াই ইনফিনিটি, তাহলে এক্স জিরো মানে কি, এখানে 0x, ওয়াই ইনফিনিটি, তার মানে ইনফিনিটি মানে কি কোনো সময় মিলবে না, তাহলে প্রথমে স্ট্রেট হয়ে যাবে। দেখো তাহলে এই দুটো সরলরেখা কোথায় মিলবে, ইনফিনিটিতে মিলবে আমি বলতে পারি। তারপর দেখো এক্স যত কম বাড়বে ওয়াই তত কমবে, তাহলে এক্স বাড়ছে মানে ওয়াই কমছে 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 কমছে, আবার কোথায় জিরো হবে ইনফাইনাইটে গিয়ে জিরো হবে, তার মানে এই দিকেও মিলবে না, ধীরে ধীরে সমান্তরাল হয়ে যাবে, কারণ আমরা জানি দুটো সমান্তরাল সরলরেখা ইনফাইনাইটে গিয়ে মেলে। এই দিকেও ধীরে ধীরে এসে সমান্তরাল হয়ে যাবে, কারণ জানি দুটো সমান্তরাল সরলরেখা ইনফাইনাইটে গিয়ে মেলে। কারণ এক্স যদি ইনফাইনাইট হয় তবে ওয়াই জিরো, তাহলে কোথায় জিরো হবে ওয়াই ইনফাইনাইটে গিয়ে। আবার দেখো এক্স জিরো থেকে ওয়াই ইনফাইনাইট, তার মানে এইদিকে কোথায় ইনফাইনাইট। এবার দেখো অনেক সময় কি করে ওরা ওয়াই সমানুপাতিক এক্স না দিয়ে ওয়াই সমানুপাতিক 1/x² দিয়ে দেয়, অনেক সময় আমাদের এইটাও প্রয়োজন হবে। গ্রাফটার নেচারটাই কি থাকবে, কারণ দেখো এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু ইনফিনিটিতে ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি, মানে এই পয়েন্ট আর ওই পয়েন্ট তো সেম, কিন্তু এইখানে যেভাবে এক্সটা চেঞ্জ হচ্ছিল এখানে তার থেকে রেপিডলি চেঞ্জ হবে, কারণ এক্সের স্কোয়ার আছে। তাহলে এখানে যদি 2 হচ্ছিল এখানে 4 হবে, দেখো তাহলে এটি যদি অর্ধেক হয় এটা 1/4 অংশ হয়ে যাবে, তার মানে এটা আরও তাড়াতাড়ি কমবে, মানে যদি তাদের ইনিশিয়াল পয়েন্ট আরও তাড়াতাড়ি কমবে, বুঝতে পারছো, একটু বেশি স্টিপার হয়ে যাবে লেখচিত্রটা প্রপোর্শনাল যদি 1/x² থাকে। সিমিলারলি প্রপোর্শনাল x³ থাকলে আরও একটু স্টিপার হবে, বোঝা গেল বিষয়টা। তাহলে এইগুলো কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এই ধরনের ইকুয়েশন হয়, তোমরা পিভি লেখচিত্র এই ধরনের এঁকেছো, আমাদের এখানে কিন্তু এগুলো প্রয়োজন হবে। নেক্সট যেটা বিষয় বলবো সেটা যদি y = x³ হয়, এই গ্রাফটা একটু জেনে রাখবে। x² তো জানলে,
তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বা ওয়াই সমানুপাতিক এক্স কিউব যদি বলি আমরা ইন জেনারেল, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার, আমি একটু আগে বললাম কিরকম হচ্ছিল, এইরকম হচ্ছিল। তাহলে ওয়াই সমানুপাতিক যদি এক্স কিউব হয়, ওয়াই সমানুপাতিক যদি এক্স কিউব হয়, তাহলে কীরকম হবে? এইরকমই হবে, কিন্তু আরও রিপিডলি চেঞ্জ হবে, তাড়াতাড়ি বাড়বে, তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তাহলে এটা যদি এক্স স্কোয়ার বলি ওয়াই ইকুয়াল টু, তাহলে এটা হবে এক্স কিউব। তাহলে এটা যদি হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, আর একটু তাড়াতাড়ি বাড়বে। নেগেটিভ দিকেও এরকম হবে, নেগেটিভ দিকেও এরকম হবে, সরি নেগেটিভ দিকেও এরকম হবে। কিন্তু আমি বারবার বলছি আমরা নেগেটিভ দিকটা তো নিয়ে চিন্তিত নই, কারণ আমাদের সময় এক্সিসের ক্ষেত্রে আমাদের এই দিকটা হবে। কিন্তু যদি আমার এটা ইন জেনারেলে কোথাও প্রয়োজন হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব যে জেনারেল গ্রাফ হবে, দেখো পজিটিভ দিকে হলে এরকম আর নেগেটিভ দিলে হলে এরকম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ, খেয়াল রাখবে। ওকে, বুঝা গেল নিশ্চয়ই বিভিন্ন ধরনের ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র কীরকম হয়। আমাদের ত্রিকোণমিতির আরও 3টে লেখচিত্র যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমি একটু বলছি। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কস এক্স, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স। ক্লিয়ার? এই 3টে লেখচিত্র আমি আঁকবো। দেখো তোমাদেরকে আমি যখন ত্রিকোণমিতি পড়িয়েছিলাম তখন সাইন এক্স কস এক্সের লেখচিত্রটা বোধহয় এঁকেছিলাম, তাও আরেকবার আমি এঁকে দিচ্ছি, আমার মনে নেই এঁকেছিলাম কি আঁকিনি। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স মানে যেটাকে আমরা সাইন থিটা বলো, সেটা আমরা এক্স ধরেছি, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। তাহলে ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র কীরকম হবে দেখো, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো বিষয়টা প্রথমত হচ্ছে যে কি না, দেখো এক্সটাকে তুমি থিটার মতো মনে করো, তাহলে এক্স যদি 0 হয় ওয়াই 0, তার মানে অবশ্যই মূল বিন্দু থেকে স্টার্ট হবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। আচ্ছা, মূল বিন্দুতে স্টার্ট হওয়ার পরে আর কোথায় 0 হবে? সাইন ম্যাক্সিমাম কোথায় হয়? সাইন 91, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? +1, মিনিমাম ভ্যালু -1। তাহলে দেখো সাইন 90 যদি বলি, তাহলে এক্স ইকুয়াল টু π/2 যদি বলি, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু 1। আবার 0 কখন হবে? দেখো যদি এক্স ইকুয়াল টু পাই বলে দিই সাইন পাই, তাহলে আবার ওয়াই ইকুয়াল টু 0 হবে। তাহলে একবার তো এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 0 ছিলই, দেখো এখানে এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 0 অলরেডি আছে। আবার এক্স ইকুয়াল টু π/2তে, এক্স ইকুয়াল টু পাইতে মানে এখানে যদি এক্স ইকুয়াল টু পাই হয় মনে করো, এখানেও আবার 0 হবে, ভেবে দেখো এখানেও আবার 0 হবে, এখানেও আবার 0 হবে। আর 1 হবে কোথায়? π/2তে, মানে এইখানে আবার 1 হবে সাইন, আর 0তে 0 হবে। তাহলে বুঝতেই পারছো সাইনটা বাড়তে বাড়তে গিয়ে এখানে আবার 0 হবে, তাহলে প্রথমে বাড়তে বাড়তে যাবে, দিয়ে পাইতে এসে আবার 0 হয়ে যাবে। এবারে পাইয়ের পরে কি হবে? থার্ড কোয়াড্রেন্ট চলে আসবে 180 ডিগ্রির পরে, তখন নেগেটিভ দিকে সেম বিষয়টা ঘটবে, সেম বিষয়টা নেগেটিভ দিকে ঘটবে। আবার কি হবে? ফোর্থ কোয়াড্রেন্টের পর আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে, তার মানে আবার এদিকে ঘটবে, এরকমভাবে চলতে থাকবে। বোঝা গেল বিষয়টা? তাহলে এক্স এখানে 0, এখানে π/2, এখানে পাই, তাহলে এখানে কত হবে? 3π/2। তারপরে এখানে আবার কত হবে? 2π। ভালো করে বোঝো, 3π/2তে -1। ওই জন্য সাইনের গ্রাফটা দেখো +1 থেকে -1 মধ্যে খেলতে থাকবে, +1 থেকে -1 মধ্যেই। কারণ কি? কারণ হচ্ছে সাইনের ম্যাক্সিমাম মান +1, মিনিমাম মান -1। আর এখানে 0 হতে পারে, দেখো কতগুলো পার্টিকুলার পয়েন্টে, তোমরা বুঝতে পারছো মানগুলো বসালে। এখন দেখো তুমি বলবে স্যার এইখানটা কেন এরমই হলো, কেন এরম হলো নাই, এরম হলো নাই? এরম হতো যদি স্ট্রেট লাইন হতো, বুঝতে পারছো? আমি তো বললাম স্ট্রেট লাইন তখনই সম্ভব ওয়াই সমানুপাতিক এক্স হলে, আদারওয়াইজ যে কোনো ফাংশন কার্ভ হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একদম যদি তুমি এগুলো হচ্ছে খসড়া লেখচিত্র, বুঝতে পারছো? মানে আমরা আইডিয়া পাবো সমীকরণটা থেকে যে লেখচিত্রটা কীরকম ভাবে হবে। একদম যদি তুমি প্রত্যেকটা পয়েন্টের লেখচিত্র চাও, তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বের করতে হবে, যেটা ইম্পসিবল ফর এ হিউম্যান বিং। কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা এটা করতে পারি, একদম তোমার এক্সাক্ট যে গ্রাফটা, সেই গ্রাফটা এরকম দিয়ে দেবে, প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু ওরা নির্ণয় করে। কিন্তু আমাদের তো কম্পিউটার হাতে থাকবে না, আমাদেরকে এইটা দেখে খসড়া লেখচিত্রটার আইডিয়া কীরকম হবে সেইটা আমরা বোঝার চেষ্টা করছি। লেখচিত্র বলতে এখানে এইটাই বোঝানো হচ্ছে যে আমরা রিলেশনটা এক্স এবং ওয়াই পরস্পরের সঙ্গে কীভাবে ভেরি করছে সেইটা আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি। এক্সাক্ট নয়, কিন্তু একটা আইডিয়া পাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ওয়াই ইকুয়াল সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু কস এক্সে কী চেঞ্জ হতে পারে দেখো। আচ্ছা, নেগেটিভ দিকেও তেমনি হবে, এটা এদিকে চলে আসবে, দিয়ে এরকম চলতে থাকবে, এটা নেগেটিভ দিকেও। দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স কি? ওয়াই ইকুয়াল টু কস এক্স যদি আমরা বলি, ভেবে দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স, কস এক্সের ক্ষেত্রে একটু সামান্য চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে না, এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 1। ভেবে দেখো এখানে কিন্তু এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 0 ছিল, এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 0 ছিল, ওখানে এক্স ইকুয়াল টু 0তে ওয়াই ইকুয়াল টু 1, মানে 1 থেকে স্টার্ট হবে। তাহলে আমরা যদি লেখচিত্রটা আঁকার চেষ্টা করি, এখানে ওয়াই ইকুয়াল টু কস এক্স, ওয়াই ভার্সেস এক্স, তাহলে দেখো যেটা আমি বলতে চাইছিলাম যে এক্স ইকুয়াল টু যদি আমরা π/2 বলি, cos 90 আবার 0 হয়, ভেবে দেখো cos 90 তারপরে 0 হবে, এক্স ইকুয়াল টু 0তে ওয়াই 1, তারপরে 0 কোথায় হবে? এক্স ইকুয়াল টু π/2 হলে দেখো cos π/2 0।
তাহলে এইখানে যদি আমরা মূল বিন্দু বলি, এইখানে যদি 1 বলি +1, তাহলে এখান থেকে শুরু হবে, দিয়ে এসে করে π/2 এ 0 হয়ে যাবে, পাইবে। তারপর সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তাহলে cos পাই অবধি মাইনাস π/2 এর পাই থাকবে, তখন -1 হয়ে যাবে, দিয়ে আবার এদিকে আসবে, মানে এরকম টাইপের আর কি, বুঝতে পারছো? তাহলে এখানে যদি পাই হয় তাহলে এটা কি দেখো -1, তারপর আবার কখন 0 হবে, 3π/2 তে আবার 0, cos 90 এই cos 270 ডিগ্রি, কত হচ্ছে 3 ইন্টু 270 ডিগ্রি। তাহলে দেখো এটা 0। এবারে দেখো তারপরে নেক্সট করবে, আর এটা রিপিটেশন হতে থাকবে, এবারে চলতে থাকবে, সিমিলারলি এইদিকেও চলতে থাকবে, বুঝতে পারলে কেসটা? তাহলে এটা হবে y = cos x এর গ্রাফ। তাহলে প্রথমে তুমি একবার যদি সিচুয়েশনটা বুঝো, তারপর বুঝতে পারছো এটা রিপিট হবে এরকম। এবারে পয়েন্টগুলো তুমি বসাতেই পারো পরপর, এখানে যদি আরো π/2 যোগ করে দাও তাহলে এই পয়েন্টটা পেয়ে যাবে, আরো π/2 যোগ করে দিলে এই পয়েন্টটা পেয়ে যাবে, কারণ এই 0 π/2, তারপরে পাই হলো, এখান থেকে আবার π/2 যোগ করলে 3π/2, তাই তো? আচ্ছা এটা -π নয় +π, মানটা -1, ঠিক আছে? cos পাই হচ্ছে যে -1, 180 ডিগ্রির মান -1, তাহলে 0 তে 1, π/2 তে 0, পাইতে -1, 3π/2 তে আবার 0, ঠিক আছে? তারপরে দেখো এদিকে আবার এখানে +π, এখানে আবার π/2 যোগ করো, 3π/2 +π/2, তার মানে 4π/2 মানে 2π, তাহলে 2π কি হলো আবার +1, আবার 0 হবে নেক্সট 5/2 তে। তো এরকম ভাবে পরপর চলতে থাকবে, যত তুমি নিয়ে যেতে চাও ওই 4টা কোয়াড্রেন্টে ঘুরতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে y = cos x এর লেখচিত্র। আশা করি লেখচিত্রের প্যাটার্নটা বুঝতে পেরেছো এবং বিভিন্ন পয়েন্টগুলো বুঝতে পারছো, বাস এইটুকু বুঝলেই হবে, এখন বাকি ম্যাথমেটিক্স আরো ডিটেলসে বুঝবে। নেক্সট দেখো নাম্বার 3 আমরা এটা বলছি, আরো 3টা তুমি বলবে যে স্যার cosec x cot x এগুলো কি দোষ করলো, ওগুলো আমাদের ফিজিক্স অত ইউজ হবে না, tan x টা ইউজ হবে একবার, খুব কম ইউজ হয় যদিও, তো আমি বলে দিচ্ছি y = tan x। tan x এর গ্রাফটার একটা সমস্যা আছে একটা, কি কারণ তুমি জানো tan 90 ডিগ্রি ইনফিনিটি হয়ে যায়, ইনফাইনাইট হয়ে যাবে, tan 0 তো 0, এটা যদি মনে করো y হয়, এটা যদি x হয়, তাহলে সেট অফ গ্রাফ আঁকতে হবে। দেখো কারণ দেখো x ডিসকন্টিনিউয়াস গ্রাফ, এটা কন্টিনিউয়াস নয়। এখানে যদি মনে করো x = আমি 0 বলি, আর এইখানে মনে করো আমি বলছি যে x = আমি বলছি মনে করো π/2, ক্লিয়ার? এখানে বলছি মনে করো π/2, তাহলে tan 90 তো ইনফিনিটি হয়ে যাবে। তারপরে মনে করো আমি এইখানে বলছি 3π/2, তাহলে এগুলো কি ডিসকন্টিনিউটি পয়েন্ট, 3π/2। এদিকে আমি বলছি মনে করো -π/2, ওকে, এদিকে আমি বলছি মনে করো -3π/2, এগুলো সব ডিসকন্টিনিউটি পয়েন্ট, মানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে tan। দেখো তো tan 0 0, এখানে tan 0 পরে যদি ট্যানকে আমি বাড়াতে থাকি, এই ধীরে ধীরে বাড়তে থাকবে, দিয়ে এখানে ইনফাইনাইটের দিকে চলে যাবে, বুঝতেই পারছো? সিমিলারলি নেগেটিভ দিকেও তাই হবে, এবং -π/2 তে এসে ইনফাইনাইটের দিকে চলে যাবে, কারণ এখানে আর তো মিশতে পারবে না। সিমিলারলি দেখো π/2 আর 3π/2 এর মাঝে কে পয়েন্ট আছে, পাই, tan পাই হচ্ছে 0, তাহলে এই পয়েন্টটার সাপেক্ষে দেখো গ্রাফটা এইদিকে যাবে, আবার এইদিকে আসবে। সিমিলারলি পাইয়ের পরে 2π হবে, এইদিকেও তাই, দেখো -π/2 আর -3π/2 এর মাঝে -π আছে, তাহলে এই -π এর ক্ষেত্রে গ্রাফটা কিন্তু এদিকে যাবে, আবার এদিকে যাবে, বুঝতে পারলে? তাহলে সেট অফ গ্রাফ হবে কতগুলো, মানে একটা কন্টিনিউয়াস গ্রাফ আমি পাচ্ছি না, এইটুকু অংশের জন্য একবার গ্রাফটা পাচ্ছে, সেম গ্রাফটা এইটুকু অংশের জন্য আবার রিপিট হচ্ছে, সেম গ্রাফটা এইটুকু অংশের জন্য আবার রিপিট হচ্ছে, কারণ এইখানে যে করে π/2 তে যে ইনফাইনাইট, -π/2 তে যে ইনফাইনাইট। সিমিলারলি tan π0 কিন্তু tan 3π/2 এদিকে, tan π/2 এদিকে, বুঝা গেল নেগেটিভ দিকে। তাহলে এইভাবে কিন্তু আমরা y = tan x এর গ্রাফটাকে আমরা কিন্তু মনে রাখতে পারি। বুঝতে পারলে নিশ্চয়ই বোঝা গেল। এই যে কতগুলো আমি বিশেষ গ্রাফের কথা বললাম, এইগুলো আমরা কিন্তু বারবার ইউজ করব। এবারে ক্যালকুলাসটা যখন পড়বো, এই গ্রাফটার সঙ্গে ক্যালকুলাসের কিছু অংশ আবার আমাদের একসঙ্গে জুড়বে এই গ্রাফিক্যাল অ্যানালিসিসটার সঙ্গে, সেইটাকে আমরা ইউজ করব 1 ডাইমেনশনাল মোশনে। তো এই যে আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি স্টেপ ওয়াইজ, এইভাবে যদি বুঝে যাও, তাহলে কিন্তু তোমাদের ওইগুলো একদম জলের মতো সহজ লাগবে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমি বেসিক ইন্টিগ্রেশন এবং বেসিক ডিফারেন্সিয়েশন পড়াবো, তারপর আমরা 1 ডাইমেনশনাল মোশন শুরু করব। ওকে, তো আজকে এইটুকুই থাক।